আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওটা হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতির পার্ট টু এর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, যেখানে আমরা 42 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম। এখানে আমরা 43 পৃষ্ঠা থেকে ত্বরণ নিয়ে আলোচনা করব। এই বইটা হলো 2025 সালে এইবার যেটা নতুন দিয়েছে। এই বইটার লেখাগুলো অনেকটা অস্পষ্ট, সেজন্য আমরা স্পষ্ট যেই বইটা আছে 2023 সালের একই বই, ওইটা থেকে আমরা পড়ব। আগের বইটা এখানে দেখো ত্বরণ ও মন্দন দুইটা কথা উল্লেখ আছে, আর এখানে 2025 সালেরটায় শুধু ত্বরণ উল্লেখ আছে। জিনিস কিন্তু একই, ত্বরণ আর মন্দন দুইটা জিনিস একই, কিন্তু ত্বরণ জিনিসটা হলো এই যে এখানে ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, এবং এটা হবে পজিটিভ পরিবর্তন, অর্থাৎ কম থেকে বাড়তে বাড়তে যেটা হয়। আর যদি মন্দন কথাটার দিকে আমরা আসি, মন্দন জিনিসটা হলো ত্বরণের মতোই সময়ের সাথে বেগের হ্রাসের হার। তাইলে যদি ত্বরণের সংজ্ঞা বলে তোমাকে দিতে, তাহলে দিবা ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। আর যদি মন্দন বলে তাহলে দিবে এই সময়ের সাথে বেগের হ্রাসের হার। হ্রাস মানে হলো কমা, তাইলে এইটা আমরা ওইখানে দিব। এবং এই যে এই ব্যাগের যেহেতু দিক এবং মান দুইটাই আছে, তাই ব্যাগের কিন্তু পরিবর্তন দুইভাবেই হতে পারে, অর্থাৎ মান পরিবর্তন হলেও ব্যাগ পরিবর্তন হয়, আবার যদি দিক পরিবর্তন হয় তাহলেও কিন্তু এই ব্যাগের পরিবর্তন হয়। এরপর দেখো এখানে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস এতটুকুই, এই সংজ্ঞাটুকু, ত্বরণ জিনিসটা কি আর মন্দন জিনিসটা কি। এরপর এখানে উপরে আরেকটা কথা আছে, যখন কোনো বস্তু সমবেগে যায় তখন কোনো ত্বরণ নেই। অর্থাৎ একটা বস্তু যখন ধরো 10 কিলোমিটার প্রতি ঘন্টায় একটা গাড়ি চলতেছে, তো ওইটা তো চলমানই আছে 10 কিলোমিটার/ঘন্টায়, যেহেতু এখানে বাড়তেছে না বা কমতেছে না, 10 থেকে 11 12 হচ্ছে না, বা 10 থেকে কমে 9 8 হচ্ছে না, সেজন্য ওইখানে কোনো ত্বরণ নেই, ওইখানে সমবেগ। এর পরবর্তী পৃষ্ঠায় দেখি আমরা আমাদের জন্য কি আছে। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে। তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়, এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। নিচে 2.06 এখানে বলছে, চিত্রে কোনো একটি বস্তুর সময়ের সাথে বেগের পরিবর্তন দেখানো হয়েছে। কোথায় ত্বরণ আছে কোথায় নেই। আমরা জানি যদি ত্বরণ হয় সেটা নিচ থেকে উপরে যাবে, কারণ কম থেকে বাড়তে থাকবে। আর যখন ত্বরণ থাকবে না, অর্থাৎ বেগটা সমান থাকবে, তখন সেটা সোজা যাবে। যেমন একটু আগে বলছিলাম যে একটা গাড়ি 10 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে, তো ওইটা তো সমান যাবে, কারণ একই বেগে যাচ্ছে। আর যদি সেটা উপর থেকে নিচে নেমে আসে, তার মানে আমরা বুঝতে পারবো ওইখানে নেগেটিভ ত্বরণ অথবা মন্দন আছে, যেহেতু এটা উপর থেকে নিচে আসতেছে। তো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এই যে এই জায়গাটুকুতে কিন্তু এটা নিচ থেকে উপরে গেছে, তাই এখানে ত্বরণ আছে। আবার এই বি এর মধ্যে কিন্তু সোজা যাচ্ছে, তার মানে এখানে কোনো ত্বরণ নেই, এখানে সমবেগ সমান বেগে যাচ্ছে। এরপর এখান থেকে আবার সি জিনিসটা দেখো উপরে উঠছে, তার মানে এখানে ত্বরণ আছে। আবার সি এর পরে ডি এর দিকে দেখো উপর থেকে নিচে আসছে, তার মানে এখানে হলো নেগেটিভ ত্বরণ অথবা মন্দন। পরের পৃষ্ঠায় ত্বরণের যেই সূত্র, সেই সূত্রটা লেখা আছে দেখো। এই যে ত্বরণ মানে হলো শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হলো অতিক্রান্ত সময়। এবং এইবার যেই নতুন বইটা 2025-এ দিছে সেটাও ঠিক ঠিক একই রকম। দেখো, অতিক্রান্ত সময়ের শেষ বেগ বিয়োগ অতিক্রান্ত সময়ের আদিতে বেগ, জিনিস কিন্তু একই। অর্থাৎ যেই নির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যেই বেগটা হয়েছে, ওই বেগটার আদি এবং শেষ বেগের বিয়োগ ভাগ হলো অতিক্রান্ত যে সময়, অর্থাৎ যেইটুকু সময় লেগেছে। তো এইখানেও দেখো একই জিনিস, এটা আরো সহজ, বেশি জিনিস একই। শেষ বেগ থেকে আদি বেগ, অর্থাৎ প্রথমে যেই বেগটা ছিল ওই বেগটা বিয়োগ দিব, তারপর যেইটুকু সময় নিয়ে এই কাজটা হয়েছে, বেগটা বাড়ছে, সেই সময়টা দিয়ে ভাগ করব, তাহলে আমরা এখানে ত্বরণটা পেয়ে যাব। এবং এইখানে দেখো এটা হলো সূত্র, ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়, কারণ ত্বরণের ইংরেজি হলো অ্যাক্সেলারেশন। ওইখান থেকে এ প্রথম অক্ষরটা দিয়ে ত্বরণকে বোঝানো হয়, এবং শেষ বেগকে ভি দিয়ে, এবং আদি বেগকে ইউ দিয়ে, আর সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়।
এবং এই যে এই সূত্রটা দেখো এখান থেকে কিন্তু আমরা চাইলে আরও একটা সূত্র আনতে পারি কিভাবে। দেখো এখানে টি কিন্তু ভাগ আকারে আছে, এই টিটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে দেখো ওই পাশে থাকবে শুধু ভি মাইনাস ইউ, আর এই পাশে হয়ে যাবে কি এ এবং টি। এরপর এখান থেকে আমরা শুধু শেষ ব্যাগটা যদি ভার করতে চাই তাহলে এখান থেকে মাইনাস ইউটা ওই পাশে নিয়ে প্লাস করে দিব। তাইলে মাইনাসটা ওই পাশে গিয়ে যে প্লাস ইউ প্লাস এটি হলো। তাহলে এখানে আমরা একটা সূত্র পেয়ে গেলাম ভি ইকুয়াল ইউ প্লাস এটি, অর্থাৎ শেষ বেগের সূত্র হলো এইটা। তার মানে আমরা এই সূত্র থেকে আরেকটা সূত্র পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে। যেগুলো মুখস্থ রাখতে বলবো তোমরা একটু ওইগুলো মুখস্থ রাখবে, এই সূত্রটা মুখস্থ রাখবে এবং এই সূত্রটাও মুখস্থ রাখবে। এর পরবর্তীতে আমরা এখানে মাত্রা নিয়ে আলোচনা করব। দেখো এইটার মাত্রা যদি আমরা বের করতে যাই, উপরে কিন্তু আছে ব্যাগ। তো আমরা জানি ব্যাগকে মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটুকু মিটার অতিক্রম করছে ওইটা দিয়ে পরিমাপ করা হয়। তাইলে এইটার যেই এককটা হলো ব্যাগের সেটা হলো মিটার পার সেকেন্ড। তাইলে উপরে হলো মিটার পার সেকেন্ড এবং নিচে হলো সময়। এখানে দেখো মিটার আমরা জানি দৈর্ঘ্যের একক, তাই এখানে লেন্থ হবে, এবং সেকেন্ড হলো সময়ের একক, তাইলে হবে টাইম। এবং টাইমের উপরে -1 হবে, কারণ হলো এটা প্রতি সেকেন্ডে হিসাব করা হয়, অর্থাৎ সেকেন্ড দিয়ে এখানে ভাগ করা হয় তাই। এরপর নিচে দেখো এই যে টি, টি মানে হলো টাইম অর্থাৎ সময়, তাই আমরা লিখলাম নিচে টাইম। এখন এখানে এল এবং টি থেকে এই যে এল টি, আর এখানে ইনভার্স থেকে এই যে একটা ইনভার্স, এবং নিচে দেখো টাইম, টাইমের জন্য হলো টি। যেহেতু টাইমটা নিচে আছে তাই এটা নিচ থেকে উপরে গেলে উপরে হয়ে যাবে এল টি ইনভার্স 2, অর্থাৎ 2 দিয়ে উপরে ইনভার্স দিতে হবে। এবং নিচে এটার এককটা কত হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ উপরে আছে মিটার পার সেকেন্ড, নিচে আরেকটা সেকেন্ড আছে ওইটা উপরে গিয়া হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে এই যে একক এবং ত্বরণের মাত্রা এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এগুলো টিক চিহ্নের মধ্যে আসে যে ত্বরণের মাত্রা কি, তারপর 4টা অপশন দিবে, সেখান থেকে আমাদের এইটাকে সিলেক্ট করতে হবে। এরপর এখানে এই যে এই সূত্রটা যেটা আমরা এখন বের করলাম ওইটা কিন্তু আছে এই যে এখানে, এটা হলো একটা সূত্র, তারপর এটা হলো একটা সূত্র। এরপর দেখো বলা হয়েছে যদি স্থির অবস্থা থেকে শুরু হয় কোনো একটা বস্তুর বেগ, মানে ধরো একটা গাড়ি 0 থেকে শুরু হয়ে 20 কিলোমিটার পার আওয়ারে উঠলো 10 সেকেন্ড পর, তো এখানে কিন্তু আদিবেগ 0। তাইলে এখানে আমরা ভি এর সূত্র লিখতে পারি এটি, অর্থাৎ ইউ এর মান যেহেতু 0 তাইলে ভি এর সমান হয়ে যায় এটি। এরপর আমরা আরেকটু দেখি পরবর্তীতে এখানে আরো একটা জিনিস দেওয়া আছে উপরের, আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, তোমরা চাইলে রিডিং পড়ে নিতে পারো। আমরা সূত্র যেটা মূলত গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখিয়ে দিলাম। এরপর এখানে মধ্যাকর্ষণজনিত বলের প্রভাবে আমরা জানি কোনো একটা বস্তু পৃথিবীর মধ্যে উপর থেকে নিচে পড়ে। তো এই যে মধ্যাকর্ষণজনিত ত্বরণ যেই জিনিসটা, এটার একটা মান আছে, সবসময় ধরে নেওয়া হয় এটা হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মানটা মনে রাখতে হবে। এটা হলো জি এর মান, জি মানে হলো গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানেই হলো মধ্যাকর্ষণ বল বা অভিকর্ষজ ত্বরণ এটাকে বলা হয়। এবং এই যে এটা দিয়ে কিন্তু আমরা কোন একটা পড়ন্ত বস্তুর হিসাবও নির্ণয় করতে পারি কিভাবে। আমরা এই যে জি দিয়ে ওই ত্বরণটা দিয়ে এবং ওইখানে যে সময়টা লাগবে সময়টা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা একটা জিনিসের শেষ বেগটা পেয়ে যাব, যদি আদিবেগ 0 হয়। আর আদিবেগও যদি থাকে তাহলে ভি এর মান আমরা এখানে ইউ প্লাস জিটি লিখবো। ওই যে এ পেয়েছিলাম আমরা একটু উপরেই, এই যে এ পেয়েছিলাম ইউ প্লাস এটি, এই এ হলো ত্বরণ, এই ত্বরণের জায়গায় আমরা ওই সময় লিখবো অভিকর্ষজ ত্বরণ, যেই বলটার প্রভাবে একটা বস্তু উপর থেকে নিচে পড়ে। তাহলে ওইখানে আমাদের আরও একটা সূত্র হয়ে গেল ভি ইকুয়াল ইউ প্লাস জিটি বা ভি ইকুয়াল জিটি যদি ইউ এর মান 0 হয়। এর পরবর্তীতে আমরা গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। এই পুরো চ্যাপ্টারে শুধুমাত্র 5টা এরকম অক্ষর আছে যেগুলো দিয়ে আমাদের সবগুলো অঙ্ক হবে। এইখানে দেখো ইউ হলো আদিবেগ অর্থাৎ সময়ের শুরুতে যেই বেগটা, এ হলো ত্বরণ, টি হলো যে সময় অতিক্রান্ত হয়েছে অর্থাৎ সময়টুকু, ভি হলো শেষ বেগ বা অতিক্রান্ত সময়ের পরে যে বেগটা, এস হলো অতিক্রান্ত সময়ে যে দূরত্ব অতিক্রম করেছে ওইটুকু। এই 5টা জিনিসকে আমরা কিন্তু মনে রাখতে পারি এই যে সুভাত এই শব্দটা দিয়ে, এস ইউসু ভি এ টি ভা, সুবাত এই শব্দটা দিয়ে আমরা মুখস্থ রাখতে পারি। এই 5টা জিনিসের বাইরে আর কোনো কিছু নাই আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে। এর পরবর্তীতে দেখো এখানে বলা হয়েছে যদি কোনো ত্বরণ না থাকে তাহলে ব্যাগের পরিবর্তন কিন্তু হয় না। আমরা জানি ত্বরণ না থাকলে ব্যাগের পরিবর্তন হয় না, তার মানে এটা সমবেগে চলে, তাই আদি বেগ আর শেষ বেগ কিন্তু তখন সমান হয়ে যায়। তাই অতিক্রান্ত দূরত্ব
হচ্ছে ওই সময় যখন কোনো ত্বরণ থাকে না, যখন কোনো কিছু সমবেগে চলে। তোমাকে প্রশ্নের মধ্যে সমবেগে কথাটা উল্লেখই কইরা দেওয়া হইব। তো ওই ক্ষেত্রে সমবেগে যখন একটা বস্তু চলে তখন ওইটার অতিক্রান্ত দূরত্বের সূত্রটা হলো S=vt, অর্থাৎ ব্যাগ যেটা আছে ওই ব্যাগ এবং ওই সময়টার গুণফলই হলো ওইটার অতিক্রান্ত দূরত্ব। এর পরবর্তীতে আমরা জানি যদি কোনো জায়গায় সমত্বরণ থাকে অর্থাৎ ত্বরণ থাকে তখন কিন্তু শেষ বেগের সূত্র হয় এই যে এইটা u+at। তার মানে আমরা কিন্তু এইখানে সরাসরি সমবেগের সূত্র দিয়ে ওই সময় অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো না, তখন কিন্তু আমাদের ত্বরণও লাগবে। তাই এইটার জন্য আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখি যে এই যে এখানে প্রতি মুহূর্তে ব্যাগের যে পরিবর্তন হচ্ছে ত্বরণের কারণে, তাই S= আমরা ভিটি কিন্তু লিখতে পারছি না, কারণ এখানে ত্বরণ হচ্ছে ভি এর মান কিন্তু পাল্টাচ্ছে, একটু পরপর বাড়তেছে। তাই কিন্তু আমরা যদি একটা গড় বেগ ভি ধরে নিই তাহলে কিন্তু লিখতে পারতাম এই যে S= বড় হাতের ভি। এখানে আমরা বড় হাতের দিয়ে এটা আগে আমরা ধরে নিলাম, এটা থেকে আমরা নির্ণয় করব। তো এখন দেখো তার অর্থ অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমাদের শুধু গড় বেগটি বের করতে হবে। সমত্বরণের জন্য বিষয়টি সহজ, কোনো কিছু যদি সমহারে বাড়তে থাকে তাহলে তার গড় মান হচ্ছে ঠিক মাঝামাঝি সময়ের মান। অন্যভাবে বলা যায় যদি কোনো কিছু সমহারে বাড়তে থাকে তাহলে শুরু এবং শেষ মানের গড় হচ্ছে গড় মান। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে আমরা একটা গড় ব্যাগ ধরে নিলাম, ওই গড় ব্যাগের মানে হবে শুরুর ব্যাগ এবং শেষের ব্যাগ যেটা হবে এই দুইটাকে যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে যেই মানটা হবে ওইটাই কিন্তু মূলত আমাদের জন্য ওই গড় ব্যাগটা আর কি। তাহলে এখানে আমরা এই যে ভি সমান কি u+v/2 লিখতে পারি না, কারণ এটা হলো আদি ব্যাগ, এটা শেষ ব্যাগ, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম তাহলে আমরা গড় ব্যাগ পেয়ে গেলাম। এরপর এই যে ভি এর মান এটা আমরা বসাইলাম u+v/2। এখানে আমরা এই যে একটু উপরে ভি আছে এই ভি এর জায়গায় কিন্তু আমরা ওই যে উপরে u+at একটা সূত্র পাইছিলাম v=u+at, ওই ভি এর মানটা আমরা এখানে u+at বসাই দিলাম। এর পরবর্তীতে দেখো এখানে একটা ইউ, এখানে আরেকটা ইউ, তাহলে হলো দুইটা ইউ, নিচে 2 দিয়ে ভাগ দিলাম এবং প্লাস দিয়ে আলাদা করে এখানে দেখো এটি, এই এটিকে আবার 2 দিয়ে ভাগ দিলাম। তাহলে এখানে উপরের 2 এবং নিচের 2 কাটা গিয়ে থাকবে এখানে শুধু ইউ এবং প্লাসের প্লাস দেওয়ার পর এইখানে দেখো এই এটিটা আমরা আলাদা নিয়ে এখানে হাফ আলাদা লিখলাম, তাহলে কিন্তু এই জিনিসটাই হলো হাফ এটি, এটি কিন্তু উপরে গুণ বোঝাচ্ছে। তাহলে আমাদের এখানে ভি এর মানটা বের হলো u+12at। এখানে এই যে গড় যেই মানটা বের হলো ঠিক এই মানটা আমরা যে উপরে ধরে নিয়েছিলাম S=vt, এই সূত্রের মধ্যে যদি এখন আমরা বসাই দিই তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্রটি পেয়ে যাই। তাহলে এখানে আমরা ওইটাই করব। এই যে ভি এর মান আমরা এখানে বের করলাম এইটা u+12at, এই যে u+12at এখানে বসাই দিলাম। এরপর সাথে যেই টিটা ছিল এই টিটা এখানে গুণ আকারে ছিল, গুণ দিয়ে দিলাম। এইবার এই যে এই পুরোটাকে কিন্তু এই টি দিয়ে গুণ বোঝাচ্ছে, তার মানে টি দিয়ে এইটাকে আমরা গুণ করব আবার এইটাকেও গুণ করব। তাহলে হবে কত, ইউ এবং টি এ হবে ইউটি প্লাস হাফ, এই যে এ টি এ টি এ গুণ হয়ে হবে টি স্কয়ার। তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব এর সূত্রটা হলো ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা কিন্তু যখন কোনো কিছু ত্বরণ থাকবে তখন আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করে ফেলবো পুরাটাকে। তাহলে তোমাদের এইখান থেকে এই সূত্রটাকেও মুখস্থ রাখতে হবে, এটা আমাদের প্রয়োজন হবে। এরপর আমরা আরেকটু যদি নিচে যাই তাহলে এখানে দেখতে পাবো তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়, এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। যে আমরা কিন্তু এতক্ষণ সবগুলো যতগুলো অঙ্ক করেছি, যতগুলো সূত্র দেখেছি সবগুলোর মধ্যে কিন্তু এই যে টি জিনিসটা আছে, সবগুলোর মধ্যে কিন্তু টি আছে। আমরা যদি এখন বলি যে আমরা এই টিটা রাখবো না, অর্থাৎ সময় ছাড়াই আমরা একটা অতিক্রান্ত দূরত্ব বা শেষ বেগ বের করে ফেলবো, সেটাও কিন্তু সম্ভব। কিভাবে, চলো আমরা এই সমীকরণটা বের করে নিই। এখানে কিন্তু আমরা দেখেছিলাম v=u+at। তো এখন যদি আমরা উভয় পাশে স্কয়ার দিয়ে দিই তাহলে কিন্তু বীজগণিতের নিয়মে আমরা আরেকটা সূত্র বানাতে পারি। তাহলে উভয় পাশে স্কয়ার দিয়ে দিলাম। এবার দেখো এই ভি স্কয়ার এখানে লিখলাম এবং এখানে দেখো এটা এ ধরলে এটাকে যদি আমরা বি ধরি তাহলে a+b তার হোল স্কয়ারের সূত্র পড়ে। তাহলে আমরা এই সূত্রটা এখানে লিখে দিলাম a² + 2ab + b²। এই মানটা বসানোর পর এখানে ইউ স্কয়ার
প্লাস এইখান থেকে আমরা 2a কমন নিব। যদি আমরা এখানে 2a কমন নেই তাহলে এখান থেকে 2 এবং a বাদ যাবে, থাকবে শুধু ইউটি। তাইলে এখানে লিখলাম ইউটি, তারপর প্লাসের প্লাস দেওয়ার পর এখানে কিন্তু 2 ছিল না, যেহেতু আমরা 2টা আমরা এখানে কমন নিছি এক্সট্রাভাবে, তাই আমরা এখানে ভাগ দিয়ে দিব। তাহলে এখানে দিলাম 1/2 দিয়ে ভাগ, কারণ এখানে যখন আমরা কমন নিছি তখন এখানে ভাগ দিতে হবে যেহেতু নেই। এরপর এখানে একটা এ কিন্তু এখানে কমন আইসা পড়ছে, এই যে এখানে কমন, তাই এটা বাদ। তাই দুইটা এ থেকে একটা এ এখান থেকে বাদ, তাহলে থাকবে শুধু একটা এ লিখলাম। এরপর এই যে টি স্কোয়ার, এই টি স্কোয়ার এখানে দিলাম। তাহলে এইখান থেকে দেখো আমাদের এই জায়গায় যদি এস এর মানটা আমরা বসাই দিই, দেখো এস এর মানে কিন্তু আমরা পাইছিলাম ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাইলে এই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের জায়গায় আমরা এস বসাই দিলাম, তাইলে 2as হয়ে গেল। তাহলে আমাদের আরেকটা সূত্র বের হয়ে গেল, এইটা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটাকে আমাদের এখানে মুখস্থ রাখতে হবে। এইবার চলো তোমাদেরকে আরও একটা মজার জিনিস শিখিয়ে দিই। এই যে দেখো এখানে কিন্তু আমরা এই যে ভি এর মান, এই ভি এর মানটা, এই ভি এর মান কিন্তু আমরা ইউ প্লাস ভি বাই 2 পেয়েছিলাম, অর্থাৎ গড় বেগ ধরে। তো এইখানে আমরা কিন্তু এখানে ত্বরণ বের করার পর তারপর এখানে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্র পাইছি। এখন ধরো আমরা ত্বরণ বের না করে শুধুমাত্র এই সূত্রটুকু থেকে আমরা অতিক্রান্ত দূরত্বের সূত্র বের করে ফেলবো, যেটার মান কিন্তু একই হবে। তাহলে কিভাবে করব? একদম সহজ। এই যে এই ভি এর জায়গায় শুধুমাত্র আমরা ইউ প্লাস ভি বাই 2 বসিয়ে দিব। তাহলে আমাদের এস এর আরও একটা সূত্র বের হবে, সেটা হলো ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা কিন্তু শর্টকাট একটা নিয়ম, আমি লিখে দিচ্ছি। এর আরেকটা সূত্র এই যে এখান থেকে গিয়ে হবে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। কারণ কি? কারণ হলো আমরা এই যে এই ভি এর মানটা কিন্তু এই যে এখানে পেয়েছিলাম, তাহলে এই মানটা এখানে এইভাবে বসিয়ে দিতে পারি। এবং এই যে এটাও কিন্তু একই সূত্র, একই মান বের হবে। এখানে ত্বরণ নির্ণয় করার পর এই সূত্র দিয়ে বের করতে হবে। আর এটা ত্বরণ নির্ণয় না করে শেষ বেগ আর আদি বেগ থাকলেই আমরা সরাসরি এই সূত্র দিয়ে মান বের করতে পারবো। আমরা পরবর্তীতে অনুশীলনীর মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব। সেই ভিডিওগুলো আমরা দিয়ে দেব ডেসক্রিপশনে লিংক, সেখানে তোমরা দেখে নিতে পারো। এর পরবর্তীতে চলো দেখি আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে। এখানে একটা উদাহরণ অপেক্ষা করছে আমাদের জন্য, যেখানে বলা হয়েছে একটা গাড়ির বেগ যদি 1 মিনিটে স্থির অবস্থা থেকে 60 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে গাড়িটির ত্বরণ কত? একদম সিম্পল এটা। এখানে দেখো একটা গাড়ি কিন্তু স্থির অবস্থা থেকে তারপর বাড়ছে, তাইলে স্থির অবস্থার ক্ষেত্রে আমরা জানি আদিবেগ ইউ এর মান 0 ধরে নিতে হয়। তাইলে ধরলাম আমরা 0 মিটার পার সেকেন্ড, এবং এই যে শেষ বেগ 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে। যখন কোনো কিছু কিলোমিটারে থাকবে তখন ওইটাকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে, এবং যখন ঘন্টায় থাকবে সেটাকে আমরা নিয়ে যাব সেকেন্ডে। এটা হলো নিয়ম। আমাদের এই অধ্যায়গুলোতে আমরা এই সব কিছুর মধ্যে, সবগুলো অঙ্কের মধ্যেই আমরা সেটাকে মিটারে, কিলোমিটার থেকে মিটারে এবং ঘন্টা থেকে সেকেন্ডে নিয়ে নিব। এরপর দেখো এখানে এই যে কিলোমিটার 60 ছিল, এই 60 কিলোমিটারকে আমরা 1000 দিয়ে গুণ করব, কারণ 1 কিলোমিটারে 1000 মিটার। এবং ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ড। ঘন্টাকে মিনিটে আনতে 60 দিয়ে গুণ, আবার মিনিটকে সেকেন্ডে নিতে 60 দিয়ে গুণ করব। তাহলে এটা দিয়ে গুণ করে এটাকে ভাগ করলে হবে এত। তাহলে আমাদের শেষ বেগ বের হলো 16.67 মিটার পার সেকেন্ড। এবং এই জিনিসটাকে আমরা ওই যে একটু আগেই একটা সূত্র বের করেছিলাম, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, প্রথমেই কিন্তু আমরা ওই সূত্রটা দেখেছিলাম। তাহলে এখানে এই যে ওই জিনিসটাই বসাইলাম, এ ইকুয়াল এই যে ভি মাইনাস ইউ বাই টি, ওইটাই এই যে আদিবেগের মান কিন্তু এখানে 0, তাই আমরা 0 লিখলাম না বা ইউটা লিখলাম না, ডাইরেক্ট আমরা ভি বাই টি দিয়ে দিলাম। তাহলে আমাদের এইটাই হলো ত্বরণ, এটাই হলো আমাদের অ্যান্সার। এর পরবর্তীতে দেখো আরেকটা প্রশ্ন হলো, একটা গাড়ি যদি 60 মাইল প্রতি ঘন্টা বেগে চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়, গাড়িটি থামতে 5 মিনিট সময় যদি নেয়, তাহলে গাড়িটার মন্দন কত হবে? তো এই ক্ষেত্রে আমরা গাড়িটার মন্দন বা নেগেটিভ ত্বরণ যেটা, সেটা বের করব। তো এক্ষেত্রে দেখো 1 মাইল সমান আমরা জানি 1.6 কিলোমিটার। যদি না জানো তাহলে এটা মুখস্থ করে নাও, কারণ অনেক সময় এই দূরত্বটা, অতিক্রান্ত দূরত্বটা আমাদেরকে মাইলেও দেওয়া থাকতে পারে। তাইলে ওই ক্ষেত্রে আমরা 1.6 কিলোমিটার ধরে তারপর করব। এবার 1.6কে আমরা 1000 দিয়ে গুণ করি, তাহলে হবে 1600 মিটার।
তো আমাদের মাইলটাকে মিটারে নিয়ে গেলাম, এরপর আদিবেগটা দেয়া ছিল 60 মাইল প্রতি ঘন্টা। তাইলে এই যে 60কে আবার 1.6 দিয়ে গুণ করব, তাহলে এটা কিলোমিটারে আসবে, এবং এই কিলোমিটারকে আবার 1000 দিয়ে গুণ করব, তাহলে সেটা মিটারে আসবে। এরপর ঘন্টা যে ছিল প্রতি, ওই ঘন্টার জন্য আমরা 60 গুণ 60 অর্থাৎ 3600 দিয়ে ভাগ করব, কারণ 1 ঘন্টায় হলো 3600 সেকেন্ড। তো এবার হবে আমাদের 26.8 মিটার পার সেকেন্ড, এটা হবে আদিবেগটা। এটা কিন্তু আদিবেগ, কারণ গাড়িটা চলমান ছিল বিদায় এখানে আদিবেগটা দিতে হবে, এবং শেষ বেগটা হবে 0, কারণ গাড়িটা চলতে চলতে গিয়ে কিন্তু থেমে যাবে। তাই গাড়িটার শেষ বেগ হবে 0 এই ক্ষেত্রে। এইটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে কোন বেগটা বলছে। তাহলে এইখানে আমরা ভি এর মান 0 ধরবো, তাহলে আমাদের সূত্র হবে a ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তো এবার ভি এর মান আমরা 0 বসিয়ে দেই। বসানোর পর এখানে ইউ এর মান এটা বসাইলাম, টি এর মান যেটা ছিল, টি এর মান কত ছিল, 5 মিনিট ছিল। তো ওই 5 মিনিটটাকে কিন্তু আমরা, এই যে 5 মিনিটকে কিন্তু আমরা 60 দিয়ে গুণ করব, তাহলে সেকেন্ডে চলে যাবে। তাহলে ওইটাই করলাম। এখানে 300 হলো 5 মিনিটে সেকেন্ড। এটাকে আমরা ভাগ করলে এত হবে, এটা হবে আমাদের নেগেটিভ ত্বরণ অথবা মন্দন। এটা হলো এখানে অ্যান্সার। এর পরবর্তী প্রশ্নটা হলো, একটা বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে যদি 10 সেন্টিমিটার ঢুকতে পারে, তাহলে বুলেটের মন্দনটা কত হবে? তো এই ক্ষেত্রে আমরা দেখব আমাদের কোন কোন মানগুলো দেওয়া আছে। দেখো তো, এখানে দেখো আমাদেরকে আদিবেগের মান দেয়া আছে, ইউ এর মান 1.5 কিলোমিটার পার সেকেন্ড, কারণ বুলেটটা চলতেছিল এত বেগে। এরপর শেষ বেগ কত হবে? তাহলে 0 হবে, কারণ বুলেটটা যখন একটা কোনো কিছুর মধ্যে ঢুকবে তখন কিন্তু এটার বেগটা সর্বশেষে 0 হয়ে যাবে। তাহলে ভি এর মান হবে এখানে 0। এরপর দেখো এখানে বলছে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, তাইলে এইটা হবে অতিক্রান্ত দূরত্ব, কারণ যতটুকু পথ অতিক্রম করেছে সেটাই কিন্তু এস এর মান, অতিক্রান্ত দূরত্বর মান। তাইলে এই যে এই তিনটা জিনিস দিয়া আমরা কি এর মান বের করব? মন্দন অথবা নেগেটিভ ত্বরণ অথবা ত্বরণও বলতে পারো অনেক সময়। তাইলে ওই ক্ষেত্রে আমরা মন্দন বা নেগেটিভ ত্বরণ যেটা হয় সেটাই কিন্তু বের করব, জিনিস কিন্তু একই। তাহলে এই মানগুলো দিয়ে আমাদের এই অঙ্কটা করার একটা মাত্র উপায় হচ্ছে এই যে এই সূত্রটা, যেটা আমরা সবার শেষে শিখছিলাম, সেটা ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই ক্ষেত্রে কিন্তু প্লাস হবে না, এখানে হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। মাইনাস কেন হবে? কারণ এই যে বুলেটটা কিন্তু কোনো কিছুর ভিতরে গিয়ে ঢুকছে, যেহেতু এখানে ঢুকছে ওই ক্ষেত্রে কিন্তু একটা বল তাকে বাধা দিছে, অর্থাৎ ওই যে দেয়ালের বল একটা বাধা দিছে, যেখানে বাধার বিপরীতে কাজ করার কারণে এখানে আমাদের সবসময় মাইনাস ধরতে হবে। যত অঙ্ক দিবে তোমাদেরকে, যদি বলে যে কোনো একটা দেয়ালে কোনো একটা গাছে একটা বুলেট ঢুকছে, তখন কিন্তু আমরা ওই ক্ষেত্রে এখানে মাইনাস ইউজ করব। এরপর শেষ বেগ কত হবে? 0 হবে, যেহেতু বুলেটটা থেমে যাবে। তাহলে এখানে শেষ বেগের মান এই যে 0 বসাইলাম ওই সূত্রে, তারপর আদি বেগের মান বসাইলাম এখানে এই যে 1.5 কিলোমিটার যেটা, ওইটাকে কিন্তু 1000 দিয়ে আমরা ভাগ করব, কারণ ওইটাকে মিটারে নিব। এরপর মাইনাস 2a, এখানে এস এর মান কিন্তু এখানে 10 সেন্টিমিটার, সেন্টিমিটারকে কিন্তু আমরা মিটারে নিতে হবে, মিটারে নিলে ওইটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাইলে ভাগ করলাম। এইবার আমরা এই পাশ ওই পাশ করি। এই পাশে যে মাইনাস 2a ওইটা আমরা এই পাশে নিয়ে আসব। এরপর এই পাশে এই যে এইটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 0.2 হবে। ওই 0.2টা আমরা ওই পাশে নিয়ে ভাগ করে দিব, আর এই পাশেরটা এই পাশে এটাই থাকবে। তাহলে আমাদের এর মানটা বের হবে হলো এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হবে ওই বুলেটটার মন্দন অথবা নেগেটিভ ত্বরণ। এর পরবর্তীতে 2.8-এ আমরা গ্যালিলিওর কিছু সূত্র দেখব। এটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র। এটা আর তেমন কিছু না, এটা জাস্ট একটু আগে আমরা যেই সূত্রগুলো পড়ছি ওই সূত্রগুলো দিয়েই এইটাও আমরা কভার করে ফেলবো। এটা একদমই সহজ। এখানে দেখো গ্যালিলিও কিন্তু আমাদেরকে 3টা সূত্র দিয়েছেন, যেটা পরন্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে যদি কোনো একটা বস্তু এই যে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ অর্থাৎ অভিকর্ষ ত্বরণের প্রভাবে যেটা পড়ে, ওইটা পড়ার ক্ষেত্রে যেই কিছু নিয়ম মেনে ওই বস্তুটা পড়ে, ওইটার ক্ষেত্রে তিনি 3টা সূত্র দেন। 3টা সূত্রের ক্ষেত্রে এই সূত্রগুলো তেমন কাজে লাগে না, শুধুমাত্র কয়ের মধ্যে এই সূত্রগুলোকে লিখতে বলে যে গ্যালিলিওর প্রথম সূত্রটা কি, পরন্ত বস্তুর প্রথম সূত্রটা কি, অথবা দ্বিতীয়টা কি, এরকমভাবে আসে। তো এই 3টা তোমরা একটু মুখস্থ করে নিবে। প্রথম সূত্রটা হলো এটা, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এইখানে যেই কথাটা তিনি বলছেন সেটা হলো, তুমি উপর থেকে যদি একটা পাথর এবং উপর থেকে যদি একটা কাগজ ছেড়ে দাও, তাহলে এই পাথর এবং কাগজ দুইটা কিন্তু একই সময়ে মাটিতে পড়বে।
কিন্তু আমরা বাস্তবে কিন্তু দেখি যে না, দুইটা এক সময় পড়ে না। পাথরটা আগে পড়ে যায়, তারপর কাগজটা কিন্তু একটু পরে পড়ে। কেন? এর কারণটা হলো এই যে বাতাস বাধা দেয়, এই বাতাসের বাধার কারণে। যদি এই বাতাসের বাধাটা না থাকে, যদি না থাকে, তাহলে অবশ্যই অবশ্যই পাথর এবং এই যে কাগজটা দুইটা একই সময়ে নিচে পড়বে। তোমরা চাইলে এটার ভিডিও আছে, দেখে নিতে পারো। এটা হলো ভ্যাকিউম একটা জায়গা। ওই ভ্যাকিউম জায়গার মধ্যে ওইটা দিয়ে পরীক্ষা করা হয়েছে, একটা পালক এবং একটা আপেল। ওই ক্ষেত্রে আপেল এবং যেই পালকটা, মুরগির পালক ইউজ করা হয়েছে, দুইটা একই সাথে মাটিতে পড়ছে, কারণ ওই ক্ষেত্রে কোনো বাধা ছিল না বাতাসের। এরপর দ্বিতীয় যে সূত্রটা সেটা হলো এইটা, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এবং তৃতীয় যে সূত্রটা সেটা হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এটাকে এইচ সমানুপাতিক টি স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয়, আর এটাকে করা হয় ভি সমানুপাতিক টি দিয়ে। তো এগুলোর তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই এখানে। এই যে সূত্রগুলো, এগুলো জাস্ট আমরা একটু আগেই যে সূত্রগুলো পড়ে আসছি ওইটারই প্রতিফলন। তো এখানে আগে আমরা পড়ে আসছিলাম ভি এর মান হলো ইউ প্লাস এটি, এখানে ভি এর মান হবে ইউ প্লাস জিটি। কারণ কি, আগে ছিল আমাদের ত্বরণ, এখানে হলো অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণকে জি দিয়ে প্রকাশ করা হয়, তাই আমরা এর জায়গায় জি লিখে দিব শুধু। এবং এই ক্ষেত্রে দেখো, এতক্ষণ আমরা পড়ছিলাম অতিক্রান্ত দূরত্ব, যেটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। এক্ষেত্রে আমরা অ্যাশের জায়গায় শুধু এইচ বসিয়ে দিব, কারণ হলো উপর থেকে নিচে কোনো কিছু পড়লে ওইটার কিন্তু হাইট থাকে, অর্থাৎ উচ্চতা থাকে। ওই হাইটের এইচ এখানে বসাই দিলাম, এবং এখানে আবার এর জায়গায় শুধু এই যে এখানে এর জায়গায় জি বসাই দিলাম। এরপর ইউ স্কোয়ার প্লাস এখানে এ এস ছিল, এর জায়গায় বসাবো জি এবং এইচ এর জায়গায় বসাবো এস। তাহলে জিনিসটা এইটাই হয়ে গেল, আগে যেটা শিখছি ওইটাই। আর আমরা তো জি এর মান জানি 9.8, এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এটা আমাদের মনে 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 রেখে ওইখান থেকেই বসাই দিতে হবে। অনেক ক্ষেত্রে উল্লেখ থাকে প্রশ্নে, আবার অনেক ক্ষেত্রে থাকে না। তো এই জিনিসগুলোই এখানে আলোচনা করা হয়েছে, তোমরা রিডিংগুলো চাইলে পড়ে নিতে পারো। পরবর্তীতে আমরা উদাহরণটা দেখব। দেখো, প্রশ্নের মধ্যে বলা আছে ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে একটা বল ছুড়তে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছুড়ে, বলটা কত উপরে উঠবে? তো এখানে আমাদেরকে এইচ এর মান বের করতে বলা হয়েছে, অর্থাৎ উচ্চতাটা। এই ক্ষেত্রেও আমরা আগের মতোই 150 কিলোমিটার যেটা প্রতি ঘন্টায় বেগ আছে ওইটাকে মিটার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 1000 দিয়ে গুণ করে 3600 বা 60 × 60 দিয়ে ভাগ করব। তো এখানে হবে আমাদের 41.67। এটা হলো আদি বেগ, যেহেতু এই বেগে তিনি ছুড়বেন। এবং শেষ বেগটা কিন্তু এখানে জিরো হয়ে যাবে, কারণ একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে কিন্তু ওই বলটা থেমে যাবে। তাহলে ওইখানে শেষ বেগ হবে জিরো। তো এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব ওইটা হলো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2GH। এখানে ইউ স্কোয়ার মাইনাস 2GH হওয়ার কারণ কি? কারণ হলো বলটা কিন্তু নিচ থেকে উপরে উঠবে। যখন নিচ থেকে উপরে উঠবে তখন যেই অভিকর্ষ ত্বরণ কিন্তু উপর থেকে নিচে টানে। তো এটা কিন্তু নিচ থেকে উপরে যাওয়ার কারণে অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ হচ্ছে। যেহেতু বিপরীতে হচ্ছে, তাই এখানে এই জি এর মানটা হয়ে যাবে মাইনাসের। যেহেতু জি এর মানটা মাইনাসের, তাই এখানে ওই প্লাসটা আগের মাইনাস হয়ে যাবে। তাহলে এক কথায় আমরা খেয়াল রাখতে পারি, যদি কোনো কিছু নিচ থেকে উপরে যায় তাহলে এখানে সূত্রগুলো সব হবে মাইনাসের, যেখানে জি থাকবে। তো এইবার এই সূত্রটার মধ্যে এই যে ভি এর মান 0 বসাই দেব, ইউ এর মান যেটা উপরে পাইছি 41.67 মিটার পার সেকেন্ড ওইটা বসাবো। এরপর জি এর মান কিন্তু আমরা 9.8 এটা জানি, সেটা বসাই দেব। এরপর আমরা এই যে এই পাশের এইগুলো এই পাশে নিয়ে আইসা তারপর এখানে এইচটা রাখা শুধু 2G ওই পাশে পাঠাই দেব। তাহলে ইউ স্কোয়ার বাই 2G হবে আমাদের সূত্রটা। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে আমাদের অ্যান্সারটা হবে এইটা। এর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে পৃথিবীকে ঘিরে মহাকাশ যখন ঘুরতে থাকে তাদের দ্রুতি কিন্তু অনেক বেশি হয়, প্রায় 10 কিলোমিটার পার সেকেন্ড। এরকম গতিতে যদি আকাশের দিকে একটা কামানের গোলা ছুড়ে দেই, সেটা কত উপরে উঠবে? তো এই ক্ষেত্রে আমরা কি করব, আগের মতোই উপরে যে অঙ্কটা করে আসলাম এটার মতোই সেম টু সেম, জাস্ট আদি বেগের মানটা ধরে নিব এইটা 10,000 মিটার পার সেকেন্ড, কারণ কিলোমিটারকে মিটারে নিয়ে যাব। আর এখানে তো সেকেন্ডই দেওয়া আছে, তাই আমরা আর ওইটাকে 3600 দিয়ে ভাগ দিব না। তাইলে এখানে ইউ এর মান বসায় দাও, এখানে 2.2 × 9.8 বসায় দাও, তাহলে এইটাই হবে অ্যান্সার, ওই যে উপরেরটা। এই যে এটা কিন্তু আমরা বের করছিলাম এই সূত্র থেকে, তাইলে এইটাই ডাইরেক্ট এখানে করে দিলাম।
এর পরবর্তীতে দেখো এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা নিচ থেকে উপরে গেলে কোনো কিছুর মান আমরা বের করে নিব, যেটারই বলে। এর পরবর্তীতে পরের পৃষ্ঠায় দেখো এখানে নিজে করো লেখে কিছু জিনিস দেওয়া আছে। এগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, এগুলো থেকে কিছুই আসে না। কিন্তু এখান থেকে এই যে এরকম বক্স আকারে কিছু জিনিস তোমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে দিয়ে দেয়। ওইগুলোর জন্য আমরা আলাদা বোর্ড প্রশ্ন থেকে যে প্রশ্নগুলো আসছে ওইগুলো নিয়ে এবং ওইগুলোর অ্যান্সার নিয়ে আলাদা একটা ভিডিও করব। ওইখানে আমরা এই অধ্যায়ের সবগুলো সমস্যা দূর করে দিব। তাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সেগুলো পেতে। এবং এর পরবর্তী দেখো এখানে যেই পৃষ্ঠাগুলো আছে এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই। এখান থেকে তোমাদেরকে দিবে হলো প্র্যাকটিক্যালের মধ্যে তোমাদেরকে লিখতে দিবে। ওই ক্ষেত্রে তোমরা এখান থেকে মনে হয় দেখে দেখেই লিখে ফেলবে। তো দেখে দেখে ওই সময় এই যে এগুলো লিখবে। এরপর এখানে আর গুরুত্বপূর্ণ কিছুই নেই এই অধ্যায়ের মধ্যে। এর পরবর্তীতে আসে হলো সৃজনশীল অংশ বা অনুশীলনীর যে অংশটুকু সেগুলো। এই সৃজনশীল অংশ নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। এর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক।